আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 47তম পর্ব। তো আজকের পর্বেও আমরা কিছু গল্প শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যারা নিয়মিত আমাদের গল্প শোনেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের গল্পগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি গল্পের দিকে যাব। তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে যশোর থেকে ইমরান শেখ নামের একজন। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি অনেক ভালো আছেন। আমি আপনার ভিডিও নিয়মিত দেখি, তবে কখনো গল্প শেয়ার করা হয়নি। আজ আমার জীবনের গল্প আপনার কাছে বলতে চাই, আশা করি আপনি সবার মাঝে শেয়ার করবেন। আজ 1 বছর 3 মাস তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি এখনও তার পথ চেয়ে বসে আছি। সে হয়তো ফিরে আসবে। আমার নাম মোহাম্মদ ইমরান শেখ। আমার বাড়ি যশোর জেলার অভয়নগর থানা, নোয়াপাড়া পৌরসভা, গ্রাম মহাকাল, ভাঙ্গা গেট। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি মালয়েশিয়াতে আসি 2023 সালের জুলাই মাসের 12 তারিখে। আমার আব্বু একজন রিক্সা চালক এবং এর পাশাপাশি তিনি একটা ছোটোখাটো ব্যবসা করতেন। আমরা 1 ভাই 1 বোন, আমি বড়। আমি ফ্যামিলির সমস্যার কারণে পড়ালেখা করতে পারিনি। আমার বোন ক্লাস 9-এ পড়ে। আমাদের হাসিখুশি ভরা সুন্দর একটা পরিবার ছিল, কিন্তু হঠাৎ করে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল যখন আমার আব্বু আমার মাকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। আমি তখন ছোট ছিলাম। আমি দেখেছি আমার মাকে আমার আব্বু অনেক মারধর করত। তারপরেও আমার মা আমাদেরকে তার বুকে আগলে রেখে আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে। আমার মা কখনো কোনোদিন একটি দোকানে যায়নি কিছু কেনার জন্য। সেই মা আমাদেরকে মানুষ করার জন্য জুট মিলে চাকরি করে, অনেক কষ্ট করে। আমার কখনোই প্রেম ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল না। আমার মস্তিষ্কের ভেতর শুধু একটা চিন্তায় সবসময় ঘোরাফেরা করত, আমি কিভাবে আমার মা বোনদের ভালো রাখবো। আমি মালয়েশিয়াতে যে কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানির অবস্থা খুব ভয়ঙ্করভাবে খারাপ ছিল। বেতন ঠিকমতো দিত না, তা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম। তো হঠাৎ করেই 2024 সালের ফেব্রুয়ারি মাসে শুরুর দিকে একটা মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল। তার নাম ছিল জান্নাতুল। তার বাড়িও আমার যশোর জেলাতেই, তার বাড়ি চৌগাছা থানায়। সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। আর আমি প্রথমে তাকে একটি SMS দিয়েছিলাম, বলেছিলাম কে আপনি। সে আমার SMS এর উত্তর দেয়নি। আমি চিন্তা করলাম হয়তো আমার পরিচিত নয়। সে যখন SMS এর উত্তর দেয়নি, আমি তাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়ে তার অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিয়েছিলাম। সে আমাকে 2 থেকে 3 দিন পর আমার SMS এর উত্তর দিয়েছিল। আমাকে বলেছিল কেমন আছেন আপনি, এটাই তার ফার্স্ট মেসেজ ছিল। সে যখন ছোট ছিল তার মা মারা যান। তারপরে তার আব্বু তাদের সুখের কথা চিন্তা করে কখনো দ্বিতীয় বিয়ে করেননি। তারা ভাই বোন ছিল 2 বোন 1 ভাই। সে সবার বড়। পৃথিবীতে তো কত মানুষের সাথে মানুষের কথা হয়, ঠিক তেমনই আমিও একটা মানুষের সাথে একজন মানুষ হিসাবে কথা বলেছি মাত্র। সে 3 দিনের মাথায় আমাকে তার ভালোবাসার কথা প্রকাশ করে। আমি তার গভীর ভালোবাসা দেখতে পেলাম, বুঝতেও পারলাম। কিন্তু আমার পারিবারিক যে অবস্থান, সে অবস্থান থেকে আমি কোনো মানুষের ভালোবাসার প্রতি আগ্রহী বা বিশ্বাসী ছিলাম না। তো আমি আমার অবস্থানের কথা, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার সমস্ত কিছুই আমি তাকে সত্যি বলেছি। তবুও সে আমাকে ভালোবাসতে চায়, আমাকে চাই তার জীবনসঙ্গী হিসাবে। সে পৃথিবীতে আর কাউকে চায় না। সে তখনও জানতো না যে আমি একজন প্রবাসী। সে তার ভালোবাসার কথা প্রকাশ করার পর অনেক কান্নাকাটি করত, আমাকে অনেক ভালোবাসতো। আমাকে ভালোবাসার জন্য, আমাকে তার জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য অনেক কান্না করত। কিন্তু আমি আমার অবস্থান থেকে তাকে সরাসরি না বলে দেই। সে তবুও আমার প্রতি তার ভালোবাসা 1 বিন্দু পরিমাণে কম করেনি। তো তার ভালোবাসা প্রকাশ করার ঠিক 2 দিন পরে তার বাসায় কিছু লোক আসে তাকে দেখার জন্য। সে আমাকে বলেছিল, আপনি শুধু একবার বলুন আপনি আমাকে ভালোবাসেন। আপনি যদি আমাকে একটি কথা বলেন, আমি ওই ছেলেদের সামনে কখনোই যাব না। ওকে যে ছেলেটা দেখতে আসছিল সে পুলিশে চাকরি করত। একটি ভালো ফ্যামিলির মেয়েকে কোনো বাবা মাই একটা নিম্নমানের ফ্যামিলির সাথে বিয়ে দিতে চায় না, এটা আমি বুঝি। কিন্তু ওর চোখে মুখে, ওর কথার মাঝে আমার জন্য যে ভালোবাসা আমি দেখেছি, আমি আপনাদেরকে মুখের ভাষায় বলে প্রকাশ করে বোঝাতে পারবো না। তো ছেলেরা আসলো তাদের বাড়িতে, তারপর তাকে দেখলো। তাকে দেখার পর আংটি পরিয়ে দিয়ে গেল। আমাকে বলেছিল ফোন করে কাঁদতে কাঁদতে, আজ আমার হাতে অন্য মানুষের পরিয়ে দেওয়া আংটি। আমি শুধু মুখ বুজে সব শুনে গেলাম। সেদিন রাতে সেই ছেলেটি ওকে SMS করলো। স্বাভাবিকভাবে একটা ছেলে মেয়ে যখন পারিবারিকভাবে কথাবার্তা হয়ে যায়, তখন ছেলেটি ওই মেয়েকে SMS কিংবা ফোন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই ছেলের সাথে কথা বলতো না। আমার সাথে প্রায় বাংলাদেশ টাইম রাত 2টা-3টা পর্যন্ত কথা বলছিল। আমি অবাক হয়েছিলাম যে একটা মেয়ে কেন আমাকে এতটা ভালোবাসবে, কেন আমাকে পাওয়ার জন্য তার এত আক্ষেপ। সেদিন রাতের পর আমি আমার মনকে আর বোঝাতে পারিনি, আর ধরে রাখতে পারিনি।
ঠিক পরদিন সকালে সে আবারও আমাকে ফোন করে কান্না করতে করতে তার ভালোবাসার কথা আবারও বলেছিল। আমি তখন তাকে বললাম, যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আপনি আমার মায়ের সাথে কথা বলুন, আমার মা যেটা বলবে সেটাই হবে। ঠিক তখনই সে আমার মাকে ফোন করলো, আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমার মায়ের সাথে তার কথা হলো। আমার মনের ভেতর অনেক ভয় লাগছিল, আমার মা অনেক রাগী মানুষ ছিল, কিন্তু আমার মায়ের সাথে কথা বলার পর বলল, আমি আজ রাতে বাড়ি থেকে পালাবো। আমি বললাম, কেন, কোথায় পালাবেন? সে বলল, আমি আপনার মায়ের কাছে চলে যাব, আপনার মায়ের সাথে আমার কথা হয়েছে, সে আমাকে আসতে বলেছে তার বাড়িতে। সে মাগরিবের আজানের পরপরই বাড়ি থেকে পালালো। তার আব্বু, তার ভাই, তার পরিবারের সমস্ত মানুষ, এমনকি যে ছেলেটার সাথে ওর এঙ্গেজমেন্ট হয়েছিল সেই ছেলেটা পর্যন্ত চলে আসছিল ওকে খোঁজার জন্য। ওই দিন রাতে আমাদের বাসায় যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু ও যেতে পারেনি। তাই ওর এক বান্ধবীর বাসায় গিয়েছিল। পরের দিন সকালে ও আমাকে ফোন করে, ওর আব্বু নাকি অনেক অসুস্থ হয়ে পড়েছে। এখন আমাকেও বলছে কি করব। আমি বললাম, তুমি বাড়িতে চলে যাও, তোমার আব্বু যদি কখনো আমাকে কিংবা আমাদের ভালোবাসাকে গ্রহণ করে তখন ইনশাল্লাহ সব কিছু হবে, আর আমাদের সব কিছুর উপরে আল্লাহ আছেন, আমাদের জন্য যেটা লিখে রেখেছেন সেটাই হবে আমাদের জন্য সুখে। ওর আব্বু ওর ফ্যামিলির লোক সবাই এসে ওকে নিয়ে গেল। ওর বান্ধবীর বাড়ি থেকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে একটা রুমে আটকে রাখলো। যেদিন রাতেও বাড়ি থেকে পালিয়েছিল সেদিন রাতে ওর সাথে যে ছেলেটার এঙ্গেজমেন্ট হয়েছিল ওই ছেলেটা আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে SMS করে বিভিন্ন রকম হুমকি এবং বিভিন্ন রকমের গালি দিত। এমনকি যে মানুষটাকে কিছুদিন পর সে বিয়ে করবে সেই মানুষটাকে নিয়েও খুব বাজেভাবে গালি দিত। আমার সবচাইতে বেশি খারাপ লাগার এই একটা বিষয় ছিল যে একটা মানুষ একটা মেয়েকে সম্মান করতে পারে না, তাকে নিয়ে সে কিভাবে সংসার করবে, সারাটা জীবন একসাথে থাকবে। জান্নাতকে বাড়িতে আটকে রেখেছে। তার ঠিক 2 দিন পরে ওর আব্বু ওকে বলে, আম্মু চলো শপিং করতে যাব। ও আমাকে SMS করে বলেছিল, আমি বলেছিলাম যাও, আব্বু যেতে বলেছে তাহলে ঘুরে আসো, তোমার মনটাও ভালো লাগবে। ওর আব্বুকে শপিং করার নাম দিয়ে কাজী অফিসে নিয়ে যায়। ওই কাজী অফিসের ভেতর ওই ছেলেটা জান্নাতের গায়ে হাত তুলেছিল। জান্নাত সেখানে বিয়ে করতে রাজি হয়নি, ওখান থেকে চলে আসে বাড়িতে। তার কিছুদিন পর ওর আব্বু হঠাৎ করে স্ট্রোক করে। ওর আব্বুকে ওরা ঢাকা PG হাসপাতালে নিয়ে যায়। 3 থেকে 4 দিন ওর আব্বুকে ICUতে রাখা হয়েছিল। ও খুব চিন্তিত ছিল ওর আব্বুকে নিয়ে, এতটাই খারাপ পরিস্থিতি। তারপরে ও আমার সাথে এক মুহূর্তের জন্য কথা বলা বন্ধ করেনি। জান্নাত ওর আব্বুকে বাড়িতে নিয়ে আসলো। ও সবসময় ওর আব্বুর কাছে থাকতো, আব্বুর সেবা যত্ন করত। কিছুদিন পর ওর আব্বু সুস্থ হয়ে যায়। জান্নাত সবসময় আমাকে একটা কথা বলতো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো, আমি কিভাবে অন্য মানুষের হাত ধরে তার সাথে সারাটা জীবন পার করে দিব, তোমাকে রেখে অন্য মানুষের সাথে কিভাবে আমি সংসার করব। জান্নাত বলতো, আমি বাড়ি থেকে আবারও পালাবো, আপনাকে না পেলে আমি মরেই যাব। ওর আব্বু বিয়ের জন্য আরেকটু চাপ দিল, তারপরেও বিয়ের জন্য রাজি হলো না। হঠাৎ করে একদিন সকালে ওই ছেলেটা আমাকে SMS করে বলল, ভাই জান্নাতের আব্বু তো মারা গেছে, আপনি কি জানেন? আমি জানতাম না, কারণ জান্নাতের সাথে আমার 2-3 দিন কথা হয়নি। আমি ওই ছেলেটাকে বললাম, হ্যাঁ জানি। ছেলেটা বলল, জান্নাত আমার ফোন ধরছে না, আপনি একটু ওকে বোঝাবেন, ও যেন বেশি টেনশন না করে। ওই দিন রাতে হঠাৎ করে জান্নাত আমাকে SMS করলো। SMS করে বলল, পৃথিবীতে আমাদের দেখার মতো আর কেউ রইল না, আমরা এতিম হয়ে গেলাম। আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। ও সবসময় মন খারাপ করে থাকতো, অনেক টেনশন করতো ছোট ভাই বোনদেরকে নিয়ে। ওই দিনের পর থেকে ও কেমন জানি চুপচাপ হয়ে গিয়েছিল, কথা বলতো না, হাসি খুশি নাই, চুপচাপ থাকতো সব সময়, বেশি কথা বলতো না। 2024 সালে এপ্রিল মাসের শুরুর দিকে ও আমাকে বলেছিল, আমি একটি চাকরির জন্য চৌগাছা সরকারি কলেজে অ্যাপ্লাই করেছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আর আমি যদি মরে যাই আমাকে মাফ করে দিবেন, আর আমার ছবিগুলো শুধুমাত্র ডিলিট করে দিলেই চলবে, আর আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। তার কিছুদিন মাঝে মাঝে কথা হতো। 2024 সালের এপ্রিল মাসের 16 তারিখে রাতে ওর সাথে আমার কথা হলো। রাতে আমার ডিউটি ছিল। সকালবেলা ডিউটি শেষ করে রুমে এসে বসে আমি ওকে SMS করলাম, ফোন করলাম, কিন্তু ঢুকলো না। আমি যেহেতু নাইট ডিউটি করে এসেছি, আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার SMS এর কোনো উত্তর নেই। ওই সেদিন থেকে আজ পর্যন্ত তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, তার সাথে আমার কোনো কথা হয় না। আজ প্রায় 1 বছর 3 মাস। আমি আজও জানতে পারলাম না তার জীবনে আমাকে পাওয়ার জন্য এত কিছু ঘটে গেল, আমাকে পাওয়ার জন্য শত কষ্ট সহ্য করেছে। সেই মানুষটা এভাবে হুট করে কিভাবে চলে গেল সেটাই বুঝলাম না। আমি এখন পর্যন্ত তার ফিরে আসার অপেক্ষায় আছি। তার জন্য আমার ভেতরটা ছিঁড়ে যায়, কিন্তু প্রকাশ করতে পারি না। আমার মা এখন পর্যন্ত জান্নাতের কথা জিজ্ঞেস করে, বলেন জান্নাত কি ফোন করেছিল, কথা হয়েছিল? আমি হাসি মুখে বলি, না মা, কথা হয়নি। কিন্তু আমার মা বুঝতে পারতো আমি জান্নাতকে ছাড়া ভালো নেই। তার জন্য আমি সবসময় দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে এই পৃথিবীর মাঝে বাঁচিয়ে রাখেন। এই পৃথিবীর সমস্ত সুখ আল্লাহ যেন তাকে এনে দেন। আর ইনশাল্লাহ আমি আসবো আপনার খোঁজে আপনার শহরে।
এখন এই বাস্তবতার পরিস্থিতির কাছে আমি বাধা পড়ে আছি। ইনশাল্লাহ আমি আসবো আপনার খোঁজে, আপনার অপেক্ষায় সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আমাদের ফেসবুক পেজের নাম ভয়েস অফ সোহান। তো চলুন বেশি কথা বাড়াবো না, পরবর্তী